আমরা জানি যে আসলে এই একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই মাসেই মেবি ২৪ তারিখের দিকে এইটার একটা আপডেট আসবে জাতিসংঘ থেকে। তবে এরই মধ্যে সকল পক্ষ একমত হয়েছে যে এলডিসি গ্রাজুয়েশন আরও বাংলাদেশের জন্য আরও পিছানো হবে এবং সেটি ৩ বছর হতে পারে। কিন্তু আমাদের জন্য যেটি বিষয় যে এই ৩ বছর আসলে আমরা কি করব, আমাদের রোডম্যাপ কি হবে, আমরা কিভাবে আসলে এই উত্তরণটাকে সফলভাবে আমরা বাস্তবায়ন করব। জি দেখেন যে এলডিসি উত্তরণের বিষয়টা হচ্ছে যে ২০১৮ সালেও আমরা জানতাম, ২১ সালেও জানতাম, ২৪ সালেও জানতাম যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের করতে হবে এবং এলডিসি গ্র্যাজুয়েশন করলে আমাদের কিছু চ্যালেঞ্জ বাড়বে। কিন্তু বিগত সরকারের সময় যে কমিটি করা হয়নি তা না, কমিটি করা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে কমিটিটা যেন কাগজ কলমের ভিতরে সীমাবদ্ধ না থাকে, আমরা যেন বাস্তব আমরা উন্নয়ন দেখি বা বাস্তব প্রবৃদ্ধি দেখি, ঠিক আছে, অগ্রগতি দেখি। যে আমি যে এলডিসি গ্র্যাজুয়েশন যে আমাকে উত্তরণ হতে হবে, এরপরে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, ঝুঁকিগুলো, সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য যেন আমার বাস্তব ভিত্তিক আমি কিছু অগ্রগতি দেখতে পাই। দুঃখজনক যে এখনও পর্যন্ত আমরা এত বছর আগে জানা সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে সক্ষমতা অর্জন করিনি। সমস্যা হতে পারে, আপনার বৈশ্বিক অর্থনীতি এটার জন্য দায়ী হতে পারে, ঠিক আছে, অভ্যন্তরীণ অর্থনীতি দায়ী হতে পারে, আর্থিক খাত দায়ী হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে দেখেন যে আমাদের যে প্রস্তুতি রাখা দরকার ছিল, যে গতিতে আমাদের প্রস্তুতিটা রাখা উচিত ছিল, সেই গতিটা কখনো ছিল না, এটাই একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আমি কিছু সেন্টার ফর ডেভেলপমেন্ট সিডিপির কিছু দেখলাম, সূচক দেখলাম, এবং এই সূচকগুলোকে আমাদেরকে অগ্রগতি করতে হবে, তাই না? এখন যে অর্থনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে আমরা কি ৩ বছরের ভিতরে কি আমরা এই লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারবো কিনা? আমি কি সাস্টেনেবল জিডিপি গ্রোথ, যেটা আমি দেখলাম, এটা হতে হবে, আমাকে সাস্টেনেবল জিডিপি গ্রোথ হতে হবে। সেটাকে আমি ৭% আমি নিতে পারবো কিনা, আমি ইনফ্লেশন ৬% নিতে পারবো কিনা, আমি ট্যাক্স টু জিডিপি রেশিও ৯% নিতে পারবো কিনা, ঠিক আছে, আমি ব্যাংকের যে খেলাপি ঋণ রয়েছে সেটা আমি ২০% নামাতে পারবো কিনা। তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আপনার এটার যে সিলেবাস, এই সিলেবাসটা আপনার ওয়ার্কআউট করে এটাকে সংশোধন করে যে আমরা যেটা জানি যে এলডিসি গ্রাজুয়েশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আমাদের এখন যে বাণিজ্যিক সুবিধা পাই, কর ছাড় পাই, নানা ধরনের বিষয়গুলো এগুলো আর থাকছে না। তো যারা বিশ্লেষক তারা বলছে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক চুক্তি করা। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটা দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করেছি, আমেরিকার সাথে করেছি, সম্প্রতি কোরিয়ার সাথে করলাম, তাছাড়া জাপানের সাথে করেছি। এই চুক্তিগুলোর ফলাফল কি আমাদেরকে দিবে? আমরা এখন ইউরোপে কেন করতে পারছি না? আচ্ছা দেখেন, আমরা প্রথমে করেছি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট করেছি জাপানের সাথে, এরপরে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট করেছি দক্ষিণ কোরিয়ার সাথে। ভারত আজকে একটা কথা আমি আপনাকে বলি, ২০২৫ সালে ভারতে কেন $৩৮ বিলিয়ন আপনার এফডিআই আসলো, প্রবাহিত হলো, ভিয়েতনামে কেন $20 বিলিয়ন আসলো, বাংলাদেশে কেন $2 বিলিয়ন কম আসলো? এটার অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে ভারত কিন্তু আপনার 7টা দেশের সাথে তার ইপিএ করা আছে, এবং এটা অনেক আগে, সিঙ্গাপুরের সাথে আছে, শ্রীলঙ্কার সাথে আছে, অনেক আগে করেছে। আমরা কিন্তু এই মুহূর্তে আমরা ইপিএ সিপিএ করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি বা করতেছি। এটা অবশ্যই আপনার আমার যে ট্রেডের বিষয়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, ট্রেড কম্পিটিটিভনেস আনার জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অবশ্যই এই বাণিজ্য চুক্তিগুলো অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে। কারণ সারা পৃথিবীর অন্যান্য দেশগুলো যেভাবে পেয়েছে, ভিয়েতনাম যেভাবে সুবিধা পেয়েছে, ভারত যেভাবে সুবিধা পেয়েছে, চীন যেভাবে পেয়েছে, বাংলাদেশও পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমাদের এই চুক্তিগুলো অনেক আগে থেকেই আমাদের করা উচিত ছিল। তার কারণ এখন বাংলাদেশ কমার্স মিনিস্টার আন্ডারওয়ে তারা কাজ করছে, এবং আপনার তারা একটা রোডম্যাপ করেছে যে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের কী কী করা দরকার। তবে একটা কথা, যে আমরা যে আজকে বাণিজ্য চুক্তিগুলো করছি, চীনের সাথেও তো আমাদের একটা সুবিধা ছিল, চীন তো আমাদের একটা শুল্ক সুবিধা দিয়ে রাখছে, কিন্তু চীনের মার্কেটে তো আমরা আসলে ওইভাবে পণ্য রপ্তানি করতে পারছি না। সুযোগগুলো যেমন নিতে হবে তেমন কাজেও লাগাতে হবে। আসলে রোড ম্যাপটা কি হওয়া উচিত? এটা তো বাণিজ্য চুক্তি আমরা মাত্র আলাপ করলাম, এছাড়া আর কি করা উচিত? আমাদের রোড ম্যাপটা হওয়া উচিত এই মুহূর্তে, এখন আর দেরি করা ঠিক হবে না। মানে অনেক যেরকম ভিয়েতনামের সাথে কিন্তু অনেক দেশের আপনার মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তাহলে আমাদের এখন মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এখন ধাবিত যেতে হবে। আমাদেরকে অন্যান্য বাণিজ্য চুক্তির সাথে আমাদেরকে চুক্তি করার জন্য আমাদেরকে নেগোসিয়েশন করতে হবে।
আরেকটা বিষয় হলো যে খুব সিম্পল একটা রোড ম্যাপ যদি আমি বলি, সেটা হচ্ছে রিজনাল কানেক্টিভিটি বাড়াতে হবে আপনাকে। আঞ্চলিক যেরকম একটা প্রকল্প রয়েছে বিবিআইন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, এই বিবিআইন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট 2015 সালের পরে সেটার আলোর মুখ দেখছে না, ভুটান বাধা দিচ্ছে পরিবেশগত কারণে। আমরা যদি বিবিআইন মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্টটা যদি বাস্তবে এটাকে সম্পূর্ণ করা হয়, মানে চুক্তিটা যদি সম্পূর্ণ করা হয়, তাহলে কিন্তু একটা আঞ্চলিকভাবে আপনার কিন্তু একটা ট্রানজিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার বাণিজ্য বাড়বে। নেপালের সাথে আপনার 1976 সাল থেকে আমার ট্রানজিট চুক্তি রয়েছে, ভুটানের সাথে ট্রানজিট চুক্তি হলো 2023 সালে। এই যে ট্রানজিট চুক্তিগুলো আমরা করছি, এই ট্রানজিট চুক্তিগুলো আমাদেরকে আসলে মানে বাস্তবতায় রূপ দিতে হবে। আপনি বলছেন যে আঞ্চলিক যোগাযোগ আরো বাড়াতে হবে, কিন্তু এই যে প্যাটার্ন জনিত যে সমস্যাগুলো আমরা পড়তে যাচ্ছি, বিশেষ করে আমাদের ওষুধ শিল্প সহ অন্যান্য জায়গায়, সেখানে আসলে আমরা কি করতে পারি? সেখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আপনার বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু সহযোগিতা থাকতে হবে, কারণ আপনার তারা কিছু মেজার্স দিয়ে রাখে, ঠিক আছে? তাদের মেজার্সের কারণে কিন্তু আপনার এলডিসি কান্ট্রিগুলোর অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। তাহলে আমার যেটা বিষয় হলো যে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে এলডিসিভুক্ত দেশগুলো যে সুবিধা পেয়ে থাকে, সেই সুবিধাটা রাখার জন্য আমার কূটনৈতিক দক্ষতার সাথে আমার বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আমাকে নেগোসিয়েশন করতে হবে। এবং এটার পাশাপাশি যেটা করতে হবে, দেখেন যে ইকোনমিক যে ব্লকগুলো রয়েছে, রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসেপের সাথে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, আমরা ব্রিক্সের মেম্বার হতে পারি, তাই না? তাহলে আমরা যদি ব্রিক্সের মেম্বার, আরসেপের সাথে যদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে কিন্তু আমার অবাধে কিন্তু আমার ট্রেডটা বাড়বে, আমার বৈদেশিক বিনিয়োগ থেকে শুরু করে আমার রপ্তানি সব খাতেই কিন্তু আমার একটা ভ্যালু এডিশন হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে আমি তো রপ্তানি মানে আমরা অনেক ক্ষেত্রে আমাদেরকে ঝুঁকি আছে, আমাদেরকে বৈদেশিক সহায়তা আমাদের কমে যাবে। আমরা যদি বিদেশি ঋণও পাই এলডিসি গ্রাজুয়েশনের পরে, সেই ঋণের সুদের পরিমাণ কিন্তু আরও বাড়বে, তাই না? বেশি দিতে হবে আমাদেরকে। লাইফ সেভিংস যে ড্রাগগুলো রয়েছে সেগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে আমরা প্রথমে চিন্তা করছি যে আমার এক্সপোর্ট ইনকাম কমবে, আমার ডিউটি ফ্রিতে আমি পণ্য প্রবেশ করাতে পারছি না। কিন্তু বিষয়টা হলো যে দেখেন যে এখন কিন্তু বাজার কিন্তু বাড়ছে, ধীরে ধীরে যে বাজার বাড়ছে না তা না। মধ্যপ্রাচ্য কিন্তু পান আমদানি করছে বাংলাদেশ থেকে, পাকিস্তান তারা আমাদের দেশ থেকে আনারস নিতে চাচ্ছে। আমাদের যে বাজারগুলো বাড়ছে, সেই বাজারগুলো ধরে রাখার কৌশল অবলম্বন করতে হবে এবং নতুন নতুন বাজার সন্ধান করতে হবে। এক গার্মেন্টস এর উপর আমরা যেভাবে ডিপেন্ডেন্ট হয়ে আছি। আচ্ছা, আমরা বারবার বলছি এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের রপ্তানি আয় কমে যাবে আমাদের, কিন্তু বিষয়টা হলো যে দেখেন আমরা কি ম্যানমেড ফাইবার নির্ভরশীল এখনো পোশাক শিল্প করতে পেরেছি? আচ্ছা, আমরা কি এখনো পর্যন্ত ফাস্ট ফ্যাশন পোশাক শিল্প দিকে আমরা কি এগিয়ে গেছি? আপনার যেখানে কম্বোডিয়ার মতন একটা দেশ আপনার 12% সে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি প্রবৃদ্ধি ঘটিয়েছে, তাই না? সেখানে বাংলাদেশ কেন পারলো না? কারণ বাংলাদেশ এখনো ম্যানমেড ফাইবার নির্ভরশীল আমরা পোশাক শিল্পে যেতে পারিনি, এখন আমরা ফাস্ট ফ্যাশনের দিকে যেতে পারিনি, আমরা টোটালি ভ্যালু এডিশনের দিকে যেতে পারিনি। এবং আমাদের যে টেকনোলজি এখন ভিয়েতনাম, দেখেন অবাক হবেন, আপনার এলডিসি গ্রাজুয়েশন চ্যালেঞ্জ মোকাবেলা তো খুবই সহজ আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে আপনি যে টেকনোলজি আসতেছে ওয়ার্ল্ডে, সেই টেকনোলজি অ্যাডপ্ট করার আপনার মানসিকতা থাকতে হবে। আপনার যে ম্যান পাওয়ারগুলো রয়েছে, এখন যে আপনার জনশক্তি রয়েছে, সেই জনশক্তিকে আপনি কি দক্ষ করেন। কারণ আপনি চীনে যারা বিনিয়োগ করতে পারছে না, তারা কিন্তু ভিয়েতনামে শিফট করতেছে, তাই না? তাহলে ভিয়েতনাম কোথায় চলে গেছে? তাহলে ভিয়েতনামে আজকে এফডিআই আসতেছে $20 বিলিয়ন, $25 বিলিয়ন। তাহলে আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জগুলো যেভাবে মোকাবেলা করা উচিত, যে আমার যে এখন পোশাক শিল্প আমার ইনস্ট্যান্ট রয়েছে, তাহলে এটাকে আমি এখন ঢেলে সাজাই। তার কারণে দেখেন ভারত কিন্তু IMF বলেছে ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন উত্তীর্ণ হবে 2029 সালের ভিতরে। ভারত সে একদম ইকোনমিক একটা করে ফেলাইছে, ইকোনমিক রোডম্যাপ করে ফেলাইছে যে আমার ব্যাংকিং খাতে খেলাপি ঋণ থাকতে পারবে না। এই মুহূর্তে বাংলাদেশে ব্যাংকিং খাতে যে নাজুক অবস্থা, আপনি তো শুধু ট্রেড স্ট্র্যাটেজি নিলে হবে না, আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিও নিতে হবে, অভ্যন্তরীণ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। এই ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির একটা বড় পার্ট খেলাপি ঋণ কমাতে হবে। আপনি ব্যাংকিং খাতকে আগে ভালো করেন। এবং আমরা হয়তো অনেক চ্যালেঞ্জের কথা ভাবছি যে এলডিসি গ্রাজুয়েশন হলে কী হবে। আমি আপনাকে বলি যে ফাহাদ নাম, শেখ ফাহাদ কাতারের আমির ছিলেন। শেখ ফাহাদ 1995 সালে যখন উনি ক্ষমতা গ্রহণ করেন, তখনও কাতার ছিল মানে এটা ছিল হচ্ছে যে পারস্য উপসাগর থেকে তারা শামুক কুড়িয়ে তারা চলতো। ঠিক আপনার ফাহাদ যখন ক্ষমতা আসলেন,
তখন 1996 সালে কিন্তু আল জাজিরা চ্যানেলটা কিন্তু তার ফান্ডিংয়ে কিন্তু এটা হয়েছে, তাই না? সুতরাং আজকে কাতার কোথায় চলে গেছে? অর্থাৎ আপনি বলছেন একটা ভালো নেতৃত্ব চাইলে এই সংকটগুলো মোকাবেলা করাতে পারে, এবং আপনি বলছেন শুধু একটা নির্দিষ্ট পণ্যের উপর, শুধু গার্মেন্টসের উপরও আমরা নির্ভর করে টিকতে পারবো না। গার্মেন্টসেও এখন অনেক আধুনিকতা চলে আসছে, ম্যানমেড ফাইবার চলে আসছে, আমরা সেদিকেও যেতে পারছি না। আপনি এই ধরনের যুক্তি দিচ্ছেন এবং বলছেন যে ভারত যেভাবে পুরো 360 ডিগ্রি অর্থনীতিকে নিয়ে ভাবছে, আমাদের আসলে শুধু বাণিজ্যমুখী না, বরং 360 ডিগ্রি অর্থনীতি নিয়ে ভাবতে হবে, ব্যাংকের সমস্যা দূর করতে হবে, ইকোনমির সমস্যা দূর করতে হবে।